দর্শক, আজকের গল্পটা একজন অসাধারণ মানুষকে নিয়ে। একজন নিঃস্বার্থ কর্মী যিনি জীবনের অর্ধশত বছর ব্যয় করেছেন অন্যের শেষ ঠিকানার ব্যবস্থা করতে। দর্শক, আমরা আজ কথা বলবো মনু মিয়া সম্পর্কে। তাকে সবাই চিনতেন শেষ ঠিকানার কারিগর নামে। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে জন্ম মনু মিয়ার। শনিবার ২৮ জুন সকালে ৬৭ বছর বয়সে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু নিশ্চিত করেছেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাহাউদ্দিন ঠাকুর। এই মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কারণ মনু মিয়া শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন মানবিকতার প্রতীক। ৪৯ বছর ধরে একটানা কবর খুঁড়েছেন ৩,০০০-এরও বেশি মানুষকে, তাও ১ টাকাও পারিশ্রমিক না নিয়ে। তিনি বলতেন, আমি এই কাজ করি আল্লাহকে খুশি করতে, মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না। এই মহান কাজের জন্য একসময় তিনি নিজের দোকান বিক্রি করে কিনেছিলেন একটা ঘোড়া। এই ঘোড়ার পিঠে চড়ে ছুটে যেতেন মৃতের বাড়িতে কবর খুঁড়তে। কিন্তু কিছুদিন আগে যখন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন, তখন দুর্বৃত্তরা হত্যা করে তার সেই প্রিয় সঙ্গী ঘোড়াটিকে। এতে ভেঙে পড়েন তিনি, মানসিকভাবেই ভেঙে গিয়েছিলেন। এরপর থেকেই দিন দিন শারীরিকভাবে দুর্বল হতে থাকেন। ঢাকার আইনজীবী এবং এলাকার সন্তান অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা জানান, হাসপাতালে মনু মিয়াকে দেখতে গেলে তিনি প্রস্তাব দিয়েছিলেন নতুন ঘোড়া কিনে দেওয়ার। মনু মিয়া তখনও বলেছিলেন, মানুষের কিছু দরকার নাই, আমি কাজটা করি শুধু আল্লাহর জন্য। মনু মিয়ার মৃত্যুর পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর বলেন, আমরা একজন দয়ার সাগরকে হারালাম, এমন মানুষের অভাব কোনোদিন পূরণ হবে না। মনু মিয়ার জীবনের গল্প আমাদের শিখিয়ে দেয়, এই পৃথিবীতে এখনো এমন মানুষ আছেন যারা নিজের জীবনের আরাম আয়েশের চেয়ে অন্যের মঙ্গলের জন্য কাজ করেন। তার মতো মানুষ হয়তো চলে যান, কিন্তু থেকে যান অগণিত মানুষের হৃদয়ে। আমাদের গত বৃহস্পতিবারে আমাদের যে বুলডোজার দিয়ে প্রশাসন থেকে আমাদের মন্দির ভেঙেছে, বিভিন্ন রাজনৈতিক দলের অফিস আছে, এখানে কার্যক্রম আছে। এটা সরকারের রেলের পরিত্যক্ত জায়গা। এখানে দীর্ঘদিন ধরে এই জিনিসগুলো, এই প্রতিষ্ঠানগুলো চলে আসতেছে। হঠাৎই বর্তমান সরকার মৌলবাদীদের সাপোর্ট করে আমাদের মন্দিরটা বুলডোজার দিয়ে ভাঙিয়ে দিয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। কারণ এটা সরকারের জায়গা, রেল কর্তৃপক্ষের জায়গা। রেল কর্তৃপক্ষ চাইলে সবকিছু সম্ভব, কিন্তু আমি বলতে চাই শুধুমাত্র মন্দির ভাঙা হলো, অথচ এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের অফিস আছে, এগুলো ভাঙলো না। আমরা সনাতনীরা অসহায় বলে আমাদের মন্দিরটাই ভাঙা হলো। এই প্রথম বাংলাদেশে বুলডোজার দিয়ে এই অবৈধ সরকার এবং এরা মৌলবাদীদের সাপোর্ট করার কারণে, তাদেরকে খুশি করানোর জন্য, আমাদের ধর্মকে বিনিষ্ট করার জন্য, এবং আমরা সনাতনীরা যাতে বাংলাদেশে থাকতে না পারি তার পুরো পরিকল্পনা মাফিক তারা আমাদের এই মন্দির গুলো ভাঙছে। তারা চাচ্ছে যে আমরা অত্যাচার করবে আমাদের, আমরা চলে যাব। কিন্তু এখন সেই ১৯৭১ সাল নাই, এখন ২৫ সাল। আমরা প্রতিবাদ করতে চাই, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ ছেড়ে আমরা যাব না। এবং এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আমাদের পূর্বপুরুষরা। শুধুমাত্র মৌলবাদীরা, আমি বলতে পারি মৌলবাদীরা বরং এই বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল। তারা এখন এই সেই বাংলাদেশ চাচ্ছে যে বাংলাদেশে শুধু মৌলবাদীরা থাকবে। কিন্তু এই বাংলাদেশ জাতির পিতার বাংলাদেশ, এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা সবাই থাকবো এবং আমরা এই বাংলাদেশের নাগরিক। এছাড়াও বলতে চাই, এই বাংলাদেশ পূর্বপুরুষ থেকে সনাতনীরা ছিল, যেটা আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু বলেছিলেন যে এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ, আমরা এই বাংলাদেশ ছেড়ে যাবো না। আর আপনি নজির দেখান, এমন কি কেউ আছে যিনি এই বাংলাদেশের বিরোধিতা করেছে? কোন সনাতনী সম্প্রদায়, কোন সনাতনী সম্প্রদায়? মৌলবাদীরা যদি মনে করে যে এই বাংলাদেশের থেকে
তারা আমাদেরকে বের করে দেবেন, এইটা তারা স্বপ্নে ভাবতেছে। কারণ বাংলাদেশের শুধু তারাই একা মুসলমান না, বহুত মুসলমান আছে যারা সনাতনী সম্প্রদায়কে সাপোর্ট করে, তারা মানুষ। আর ইসলাম ধর্ম, আপনারা যে মৌলবাদীরা যেটা বলতেছে যে সনাতনী সম্প্রদায়ের মন্দির ভাঙলে বোধহয় তারা স্বর্গে যেতে পারবে, কিন্তু তা নয়। অন্যের ধর্মকে যারা সম্মান করবে তারাই স্বর্গে যেতে পারবে, তারাই, তাদের ধর্মই প্রকৃষ্ট ধর্ম। কিন্তু এই মৌলবাদীরা মনে করতেছে যে অন্যান্য ধর্মকে, বিশেষ করে সনাতনী সম্প্রদায়কে যদি আমরা বিনিষ্ট করতে পারি বাংলাদেশে, তাহলে আমরা বোধহয় কি বলবো, বেহেশতে যেতে পারবো। তাদের এই ধারণাটা ভুল, এবং তাদের কিছু সংখ্যক লোকের জন্য আমরা এই বাংলাদেশ ছেড়ে যাব না। কারণ এই বাংলাদেশ আমাদের পূর্বপুরুষের, এই বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশের প্রকৃত নাগরিক আমরা। অতএব আমরা বলতে চাই, গত বৃহস্পতিবারে আমাদের ধর্মীয় মন্দির সরকারি প্রশাসন থেকে দাঁড়িয়ে যেভাবে বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমরা সরকারকে বলতে চাই, আপনি একজন ব্যর্থ সরকার, আপনি সনাতনীদেরকে নিরাপত্তা দিতে পারতেছেন না। বিভিন্নভাবে 5 তারিখ থেকে আজ অবধি পর্যন্ত বিভিন্ন ভাবে রাজনৈতিক দলরা, মৌলবাদীরা আমাদের মন্দির এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বাধা সৃষ্টি করেছে, মেয়েদের অপহরণ করেছে। কিন্তু সরকারি প্রশাসন দাঁড়িয়ে থেকে, এই প্রথম বাংলাদেশে একটি নজির হলো যে সরকারি প্রশাসন দাঁড়িয়ে থেকে, সরকারি কর্মকর্তারা দাঁড়িয়ে থেকে আমাদের মন্দির ভেঙেছে। বিগত কোনো সরকার এরকম ভাবে আমাদের উপর নির্যাতন করে নাই। বর্তমান সরকার যেটা করলো, এটা হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সকল বিশ্বের সকল সনাতনী সম্প্রদায় এবং যারা মানবতা বলেন, মানবাধিকার বলেন, তাদের কাছে আমাদের দাবি, আমরা সনাতনীরা কোথায় যাব? আপনারা আমাদেরকে বাঁচান, আপনারা আমাদেরকে নিরাপত্তা দিন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা খুবই অসহায় জীবন যাপন করছি, আপনারা আমাদেরকে বাঁচান। আমরা খুবই কষ্টে জীবন যাপন করছি, আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা সনাতনীরা যেন নিরাপত্তা অবস্থায়। আপনি এই মন্দির ভাঙাটাকে বলেন, এটা কি মিথ্যা? 5 তারিখ থেকে আজ অবধি পর্যন্ত আমরা যেভাবে কষ্টে আছি সনাতনীরা, বিগত 1971 সালের পর থেকে এত কষ্টে আমরা ছিলাম না। আমরা 5 তারিখ থেকে একটা ভাঙন হলে, একটা সৃষ্টি হয়, একটা ভাঙন হলে একটা গড়ে, কিন্তু যখনই হবে কেষ্ট বেটা চোর হবে, কোনো কিছুই হলেই শুধু সনাতনী মেয়েদের দর্শন করতে হবে, সনাতনী বাড়ি লুট করতে হবে, সনাতনী বাড়ি আগুন দিতে হবে, সনাতনী দোকান লুট করতে হবে। সনাতনীরা কি কেন আমরা সনাতন সম্প্রদায় হয়ে কি আমরা অপরাধ করেছি? তাহলে কেন আমরা বাংলাদেশে, আমার 3 মামা মুক্তিযোদ্ধা, আমরা বাংলাদেশে, আমার পূর্বপুরুষরা স্বাধীনতা অর্জন করে নেই, জীবন দেয়নি, তাহলে আমরা বাংলাদেশে থাকতে পারবো না? আমরা নিয়মিত ভোট দিই না, তাহলে দেশের রাষ্ট্রের সুযোগ সুবিধা আমরা কেন পাবো না? মৌলবাদীরা এটা তো করেছে এই সরকার। এই সরকার মৌলবাদীদের মদত থেকে, মৌলবাদীদের পক্ষে থেকে এই সরকার প্রশাসনের মাধ্যমে বাংলাদেশে প্রথম কোনো প্রশাসনিক কেন্দ্রের মাধ্যমে আমাদেরকে, নিরাপত্তাহীনতার মাধ্যমে আমাদেরকে মন্দিরটা ভাঙা হয়েছে। মৌলবাদী বলতে কাকে বোঝাচ্ছে? সেটা আপনি আপনাকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করার দরকার নেই। আপনি আপনাকে প্রশ্ন করেন, যারা সনাতনীদের ঘৃণা করে, যারা মনে করে সনাতনীদের মেরে ফেললেই বোধহয় স্বর্গে যেতে পারবো, তারাই রাজনৈতিক নেতাকর্মীদের দাবি যে সনাতন ধর্মীরা বাংলাদেশের যত শান্তিতে আছে পুরো দেশে তেমন চিনে। শোনেন, আমি তো বলেন এটাই তো শান্তি। আমার মন্দির ভেঙে ফেলছেন, আমি খুব শান্তিতে আছি, অনেক শান্তিতে আছি। আপনি এত শান্তি দিচ্ছেন, আমাকে ধর্ষণ করতেছেন, আমার ভাই বোনকে ধর্ষণ করতেছেন, আমার ভাই বোনকে শান্তিতে আছি, এটাই শান্তিতে আছি। আর আপনার কোনো প্রশ্ন উত্তর দেবেন না, কারণ আপনি একজন মৌলবাদীর পক্ষে আমাকে কথা বলতেছেন। প্রমাণ করে বাংলাদেশের চরমনাই পীর সাহেবের হুঙ্কার ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তোমরা যারা সিংহের গর্জন শুনেছ, তোমরা যারা বাঘের হুঙ্কার শুনেছ, তোমরা এখন পর্যন্ত চরমনাই পীর সাহেবের হুঙ্কার দেখতে পারো না। বাংলাদেশের নাস্তিকবাদী দালালদেরকে হুঁশিয়ার উত্তোলন করে বলতে চাই, এই বাংলাদেশে আর কেউ চরমনাই পীরকে চিনতে না পারলে
আন্দোলনকারীরা হুঁশিয়ার হয়ে যাও, ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশের কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ। এই বাংলাদেশে আগামী দিনে যাই ক্ষমতায় আসবে, ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না, পারবে না, পারবে না। সমাবেত জনতা, আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সেই নির্যাতন সহ্য করে যারা রাজপথে আন্দোলন করেছে, তার মধ্যেই জন্মায় ইসলামী আন্দোলন ছিল কি ছিল না। যদি থেকে থাকে সমাবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে, আগামী বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান? এই চান তাকে পীর সাহেব চরমনাই যেভাবে উত্তর দিয়েছে, যে আলেম ওলামা সে যে মাসলাকের হোক, যে তরিকার হোক, যে আন্দোলনের হোক, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষে শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান, তাহলে তাকে 2000 সালের শুরুর দিকের একটা ঝড় তোলা নাম কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা। মাত্র 42 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন সেই কাঁটা লাগা গান দিয়ে আলোচিত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা। চলে যাওয়ার আগে রেখে গেলেন অনেক স্মৃতি আর কিছু অপূর্ণ ইচ্ছে। শনিবার সকালে হঠাৎ করেই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় শেফালির। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তার দেহ পাঠানো হয়েছে মুম্বাইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য। 2002 সালে কাঁটা লাগা মিউজিক ভিডিওটিতে নাচ করে রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছিলেন শেফালি। তখন গোটা দেশেই ছড়িয়ে পড়ে তার জনপ্রিয়তা। এরপর তিনি কাজ করেন আরও 35টি মিউজিক ভিডিওতে এবং 2004 সালে বলিউডে পা রাখেন মুঝসে শাদি কারোগি ছবিতে। শেফালি 22 বছর বয়সে প্রথম বিয়ে করেন গায়ক হারমিত সিংকে, কিন্তু সেই সংসার সুখের হয়নি। তিনি নিজেই জানিয়েছিলেন মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল তাঁকে। 2009 সালে বিচ্ছেদ হয়ে যায়। এরপর নতুন জীবনে পা রাখেন অভিনেতা পারাগ ত্যাগীর সাথে। 2014-তে তাঁদের বিয়ে হয়। এই জুটিকে আমরা দেখি জনপ্রিয় রিয়েলিটি শো নাচ বালিয়ে সিজন 5-এ। এই দাম্পত্য জীবন ছিল নিঃসন্তানের। তবে শেফালির বড় ইচ্ছে ছিল একটি কন্যা সন্তান দত্তক নেয়ার। এ নিয়ে পরাগের সঙ্গে তার একমত হওয়াটা সময় নিয়েছিল, কিন্তু যখন দুজনই রাজি হন তখনই শুরু হয় করোনার অতিমারি, যার ফলে আইনি প্রক্রিয়া থেমে যায়। তার এই শেষ ইচ্ছেটিও অপূর্ণ থেকে যায়। মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা আগেও তিনি তার প্রিয় পোষ্যকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। কেউ ভাবতে পারেনি এটাই হবে তার শেষ সকাল। শেফালির জীবনের উত্থান পতন, সাফল্য বেদনা সবকিছু মিলিয়েই যেন এক সিনেমা। তার হঠাৎ চলে যাওয়া বলিউড এবং অনুরাগীরা গভীরভাবে শোকের আবহ তৈরি করেছে। কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আজকে যখন আমি আসছিলাম, রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে। এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব, আমাদের রাজনৈতিক সমাবেশ করব, একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে। আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে। এটাই হচ্ছে আগামী বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধভাবে সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে, এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে পাঞ্জাবি পায়জামার টুপি থেকে টার্গেট কিলিং করা হয়েছে। আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছে। আগামী বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সংস্কার বিচারকে সামনে রেখে
আপনারা পিয়ারের কথা বলেছেন, এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোরসোরে ভাবতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি, বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 24-এর মতো এনসিপি আবার আগামী বাংলাদেশে লড়াই করবে। আমাদের এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো, ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। যত বড় খুনি, যত বড় সাহসী, যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করুন না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। سمع الله لمن حمده, الله أكبر. এই যে আমার হাতে একটা সবুজ পতাকা দেখতে পাচ্ছেন, স্টেজের সামনে দুটো পাখা দেখা যায়, দুই পাখা। না, এটা উচিত না। অবশ্য অশ্লীলতা কিছু কিছু জায়গায় করে, এটা অস্বীকার করার কিছু নাই। তবে এদের কাছে গেলে বা ই করলে, ধরলে এরা বলে যে আমরা তো আর এখন আর ওই পাঠশালায় পড়ি না, এখন আমরা ভার্সিটিতে পড়ি, একটু একটু পার্কে, এটা তো কোনো ব্যাপার না। এই কথা বলে মানে আমাদের সাথে আরো হাসি তামাশাই করে। হ্যাঁ, আর আমরা চেষ্টা করি শেখানোর জন্য। আমাদের পার্সোনাল কাজে বাধা দেন কেন? আচ্ছা, এটা তো পার্সোনাল জায়গা না, পার্সোনাল কাজ। সেটা আমরা বলি যে আপনারা যেটা করেন, আপনারা যদি দেশ স্বাধীন করে থাকেন, ছাত্রছাত্রী আপনারা আমাদের সহযোগিতা করবেন, এগুলো যেন এই উদ্যানের ভিতরে না হয়। আপনারা যদি এরকম করেন তাহলে আম পাবলিক কি করবে? আচ্ছা, এই ছাত্ররা কি মনে করেন আপনি জুলাইয়ের পরে বেশি বলতেছেন নাকি আগে বলছেন? জুলাইয়ের পরে আমরা দেখতেছি, আমরা জুলাইয়ের পরে আসছি তো, ওই এর আগে কি ছিল সেটা তো সেটা আমরা জানি না। হ্যাঁ, অবশ্যই কার্ড দেখায়, মাপ মাপ, মানে এরকম। হ্যাঁ, ওনারা সব মাপ পাইলো। অনেক ক্ষেত্রে মানে বহিরাগত হলে কিছুটা মানে ধমকি ধমকি দিলে শুনে, কিন্তু স্টুডেন্ট গুলি তো মনে করেন আর উপায় নাই। এখন পাওয়ারে আছে কিনা সেটা বলতে পারবো না, তবে ওরা একটু বেশিই করে। আচ্ছা, আপনাদের এই উদ্যানের কাজ কি? আমাদের উদ্যানে প্রধানত কাজ হচ্ছে এই সরকারি মালামাল যাতে চুরি না হয়, হ্যাঁ, এগুলো রক্ষণাবেক্ষণ করা। হ্যাঁ, এটাই। অনেক সময় হিরণচিরা হঠাৎ করে আক্রমণ করে, এদের প্রতিরোধ করা, এই কাজ যেটা আমাদের সামনে পড়ে সেটা আমরা ঠেকানোর চেষ্টা করি। আচ্ছা, এমন কখনো কি হয়েছে আপনারা বলার পর আপনাদেরকে মানে উল্টাপাল্টা কথা বলা? হ্যাঁ হ্যাঁ, অনেক 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 সম্মুখীন হয়েছে, অনেক অপমানও হওয়া লাগে কত সময়। না, আমরা তাদের গায়ে হাত মানে আপনাদের না, এমন পর্যায়ে যাওয়ার আগে আমরা নিজেরা নিজেদের সংযত রাখি। ঝামেলায় জানি যে ওদের সাথে হ্যাঁ ঝামেলায় জড়ানো যাবে না। এটা অবশ্যই খারাপ লাগে। ওরা তো মনে করে যে মানে সব করার জন্য, সেখানে কিন্তু ভালো ভালো লোক আসে। হ্যাঁ, বড় বড় অফিসাররা আছে, তারা কিন্তু বলে, হ্যাঁ, তারা বলে যে এই যে দেখেন এগুলো খেয়াল করেন। কিন্তু আমরা যাই, যতদূর পারি চেষ্টা করি বোঝানোর জন্য, ঠেকানোর জন্য চেষ্টা করি। কিন্তু এই যে দেখেন ড্রেস পরা কত ছাত্রছাত্রী ঢুকে, আমরা তাদেরকে সুন্দরভাবে ডাইকে নিয়ে, বাবা এদিকে আসেন, দেখেন সাইনবোর্ডে কি লেখা আছে। সাইনবোর্ডে লেখা আছে যে ড্রেস পরিহিত অবস্থায় স্কুল কলেজের ছাত্রছাত্রী ঢোকা নিষেধ। হ্যাঁ, ওটাও লেখা আছে। অন্য না তো উপায় নেই, আমরা যতটুকু বাধা দেওয়ার কতটুকু তো আমরা দেই। এখন অপমান হওয়া লাগে, সেই জন্য আমরাই নিজেদের সংযত হয়ে বলে আপনারা একটু সেফ হওয়া চলার চেষ্টা করি। ওই তো, তাহলে এটা আপনারাই দেখেন, আপনারাই চিন্তা করেন। এখন এটা তো আপনি প্রমাণই পাইলেন।
আমাদের আর কি বলা লাগবে? আমাদের কি বলা লাগবে? আপনারা তো প্রমাণ সরাসরি নিজেরাই আপনারা দুজনই পাইলেন। এটা আমার চোখে খুবই বাজে এবং খারাপ লাগতেছে, কারণ এখানে সবাই আসে বসে থাকবে, ভালোভাবে বসে থাকবে, কিন্তু তারা তো আর ভালোভাবে বসে নাই এখানে, আমরা তো দেখতেছিলাম। তো এটা অবশ্যই খারাপ লাগার বিষয়। এটা মুসলমান কান্ট্রি হিসেবে ভালো না। না, এখানে এখন তো সবাই তো আর স্টুডেন্ট না, স্টুডেন্ট পরিচয় দিচ্ছে হয়তো, কিন্তু আসলে আপনারা দেখেন ওইভাবে সবাই হয়তো স্টুডেন্ট না। হ্যাঁ, তারপর ঢুকতেছে যে সামনে দেখেন, সামনে আছে তো স্টুডেন্ট বসে আছে, হ্যাঁ, পোশাক পরে বসে আছে। এখন এটা ভাই যার যার যেরকম ভাবে রুচি, এখন আসতেছে বসতেছে, এখানে তো কিছু বলার নাই। আমরা সাধারণ পাবলিক, আমরা কিছু তো বলতে পারবো না। বলতে পারবো কি? আমরা যাই একজন তো জিজ্ঞাসা করতে পারবো না আপনি কেন আসছেন বা কেন বসছেন, আপনি স্টুডেন্ট, তো সেটা তো আমরা প্রশ্ন করতে পারি না। তো সেই কারণে এখন ওনারা স্বাধীন দেশ স্বাধীনভাবে চলাফেরা করতেছে, এটাই। কিন্তু ইসলাম কান্ট্রিতে এইভাবে চলাফেরা করা আসলেই ঠিক না। আমাদের ইসলাম ধর্মে এইভাবে চলাফেরা করা ঠিক না। বসে থাকতে পারে, হ্যাঁ, আসে ভালোভাবে তারা বসে থাকতে পারে, কিন্তু তাদের বসে থাকাটা একটু রং। যে বিবেক নিয়ে এখানে আসছে, যে ঘোরার জন্য, একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখার জন্য এই ফিলে আসছে, তো আরেকজন আসছে মনে করেন খারাপ উদ্দেশ্য নিয়ে, এটাই। তো মনে করেন আপনাকে জিজ্ঞেস করবে হাসরের মাঠে যে তোমার আমলনামা কোথায় দিবে, এ করো কিতাবা, যে আজকে পড়ো তোমার আমলনামাটা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব, আজকে তুমি নিজেই যথেষ্ট তোমার আমলনামা পড়তে। এটাই। আপনি যেখানে যান প্রতিটা সেক্টরে ভালো এবং খারাপ থাকবে। এখন তারটা তার যেই ফিজিক্যালিটি আছে এটা তার উপরে নির্ধারণ করবে, আমারটা আমার, এটাই। আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই, ইসলামী রাষ্ট্র চাই, কল্যাণকর রাষ্ট্র চাই। পীর সাহ হুজুরের নেতৃত্বে এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। চরমনায় পীর সাহ হুজুরের নেতৃত্বে এই দেশে পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই দেশে কল্যাণকর রাষ্ট্র হবে। এই দেশ যদি কল্যাণকর রাষ্ট্র হয়, কোনো মানুষের অশান্তি থাকবে না, চোর থাকবে না, দর্শন থাকবে না, স্কুলের ছাত্রীদেরকে দর্শন করবে, এইরকম বাংলায় এই দেশে থাকতে পারবে না, পারবে না, পারবে না। আপনারা জানেন চরমনার পীর সাহ হুজুরের আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের আহ্বান করেছেন। আজকের এই জাতীয় মহাসমাবেশে দল, মত, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সব শ্রেণীর মানুষ আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছে। সমাবেশে অংশগ্রহণ করার মৌলিক তিনটি দাবি আমাদের। এক নম্বর দাবি হলো বিগত ফ্যাসিস্ট আওয়ামী জালেম সরকার এই দেশে মানুষের উপরে যেমনিভাবে নির্বিচারে পাখির মতন গুলি করে হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার, বাঁচার অধিকার, কথা বলার অধিকার থেকে বঞ্চিত করেছে। এই জন্য প্রথমে এই আওয়ামী জালেম সরকারের সংশ্লিষ্ট যারা ছিল সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই সমাবেশ। দ্বিতীয় নম্বর হলো এই দেশ আওয়ামী জালেম সরকার দলীয়করণ করে এই দেশের রন্ধে রন্ধে সর্বক্ষেত্রে আওয়ামী গুন্ডা বাহিনীদেরকে বসিয়ে দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে। তাই এই সমাবেশ থেকে দাবি হলো এই দেশকে নতুন করে সংস্কার করে প্রয়োজনীয় সংস্কার করতেই হবে। তৃতীয় নম্বরের দাবি হলো আজকের এই সমাবেশের এই দেশের মানুষ 18 বছর ভোট প্রয়োগ করতে পারে নাই। মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছে, ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আজকের এই জাতীয় মহাসমাবেশের দাবি হলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। এই জন্য সংস্কারের পরে
পিয়ার পদ্ধতির মাধ্যমে সংখ্যা অনুপাতিক পদ্ধতিতে এদেশের ভোটের ব্যবস্থা করতে হবে, যেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা মানুষ সে নির্বিঘ্নে তার ইচ্ছা মতন যাকে পছন্দ হয়, যে দলকে পছন্দ হয়, সেই দলে যেন ভোট দিতে পারে। এই 3 নম্বর দাবির দেশকা এই চরমনা পীর সাহেব হুজুরের আহ্বানে এই জাতীয় মহাসমাবেশ। আপনারা দেখেছেন আজকের মহাসমাবেশ নয়, আজকের মহাসমুদ্রে পরিণত হয়েছে জনসমুদ্র। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ আজকের এই জাতীয় মহাসমাবেশে অংশগ্রহণ করেছে। এই জন্য আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, মিডিয়ার সহযোদ্ধা ভাইয়েরা আছেন, আপনাদের এই কষ্টের জন্য, আপনাদের এই পরিশ্রমের জন্য আমরা মোবারকবাদ জানাই। আপনারা এক কথায় বাংলাদেশের 18 কোটি মানুষ চরমনা পীর সাহেব হুজুরের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ব, কল্যাণমূলক রাষ্ট্র গঠন করব, এদেশের মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছায় দেব ইনশাআল্লাহ। এই দেশের জনগণ, এই দেশ যেহেতু গণতন্ত্র দেশ, একটা কথা আছে, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টিড। বেশিরভাগ জনগণ যেটা চাবে সেটাই সরকার মানতে বাধ্য, মানতেই হবে। যদি বেশিরভাগ মানুষ পিয়ার পদ্ধতি চায়, তাহলে কেন সরকার পিয়ার পদ্ধতি নির্বাচন দিবে না? আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন দিলে যাব কি যাব না সেটা কেন্দ্রের মুরব্বীরা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমরা দাবি করছি, আমরা চাচ্ছি অবশ্যই, যেহেতু গণতন্ত্রের দাবি সেটা, এই গণতন্ত্র দাবি হলো জনগণ, বেশিরভাগ মানুষ যেটা চাবে সেটা সরকারকে অবশ্যই দিতে বাধ্য থাকতে হবে। আমরা জানি যে পিয়ার পদ্ধতিতে বিএনপি ঐক্যমত প্রদান করে নাই, মানে অন্যান্য রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলকে আজকের এই সমাবেশ থেকে কি বার্তা দিতে চান? এই দেশে তো বিএনপি একা রাজনীতি করে না, বিএনপি একটা বড় দল, আমরা মানি, বিএনপি একটা বড় দল আমরা মানি, কিন্তু বিএনপি একক এই দেশে রাজনীতি করে না। এই দেশে 54টি দল আছে সরকার নিবন্ধিত, সেখানে যদি বেশিরভাগ দল পিয়ার পদ্ধতি চায়, তাহলে অবশ্যই বিএনপিকে সেই দাবির সাথে সম্মান দেখিয়ে মানতেই হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে বার্তা দিতে চাচ্ছি, এই দেশে শতকরা 92% মুসলমান, এই দেশের মানুষ ধর্মভীরু, এই দেশের মানুষ ইসলামকে ধারণ করে, লালন করে। সুতরাং এই দেশে যেন ইসলামী শাসন ব্যবস্থা হয়, এই জন্য এই দেশে যতগুলা ইসলামী দল আসে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনা পীর সাহেবের নেতৃত্বে, জামাত ইসলামী সহ আরো ছোট বড় যতগুলো দল আছে, সমস্ত দল আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমাদের বিশ্বাস এখন শুধু মানে ক্লিয়ার ভাবে, জাতীয়ভাবে, প্রকাশ্যভাবে ঘোষণা দেওয়ার সময়ের দাবি। আমরা আশা করি অবশ্যই সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে একটি ব্যালট পেপার, একটি বাক্স দিবে, এটা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। এই কথাটা মুখরোচক কথা, এই কথার কোনো ভিত্তি নাই, এই কথার কোনো দলিল নাই। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ কোনো সাক্ষী, প্রমাণ, ডকুমেন্ট সহ বলতে পারে, দেখাতে পারে, আমি তাকে 1 কোটি টাকা পুরস্কার দেবো। যে চরমনার পীর সাহেব কোনোদিন কখনো কোনো সময় আওয়ামী লীগের সাথে সমঝোতা করে, আতাত করে আন্দোলন সংগ্রাম রাজনীতি করেছে, এটা কখনো করেনি। এটা ভিত্তিহীন, বানোয়াটি, মন গড়া একটি কথা। আমার নাম আবুল কালাম আজাদ। আমি স্কেটিং আজ থেকে প্রায় 30 বছর যাবত এই স্কেটিং লাইনে আছি। একসময় ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলাম, ন্যাশনাল কোচ ছিলাম, এরপর পৃথিবীর বিভিন্ন দেশে খেলতে গিয়েছি, ইন্টারন্যাশনাল গেমে আমি গিয়েছি, এমনকি আমার এই ক্লাবের খেলোয়াড়ও অনেক দেশে খেলতে গিয়েছে।
এখনো অনেক পাইপলাইনে আমাদের অনেক খেলোয়াড় আছে যারা আগামীতে দেশে বিদেশে যাবে। হ্যাঁ, আর আমাদের এখানে প্রতিদিন বিকেলে 4:30টার পর থেকে শুরু হয়, একদম মাগরিব পর্যন্ত হয়। আমার এখানে প্রায় বাংলাদেশের সব বৃহৎ ক্লাব তো এটাই, বাংলাদেশের শ্রেষ্ঠ ক্লাব বা বৃহৎ ক্লাব হিসেবে উপাধিত এইটা। কারণ এই ক্লাব থেকেই দেশে বিদেশে যে খেলোয়াড়গুলো যায় তার বেশিরভাগ মেজর খেলোয়াড় এই আজাদ স্কেটিং ক্লাবের খেলোয়াড়। এখন তো দেখতেছি যে বেশিরভাগই ওই প্রফেশনাল, আমাদের মতো প্রফেশনাল ওই পরিশ্রম ট্রেনিং করে না, জাস্ট রাস্তাঘাটে করে লাফ দেয়, ঝাঁপ দেয়, মানে এইটা করে ওইটা করে। এতেই গ্রামের কিছু সহজ সরল পাবলিক আছেন, ওনারা এগুলো দেখে খুব মজা পায়, কিন্তু এটা কোনো গেমের মধ্যে নেই। অবশ্যই অবশ্যই আমাদের এখন অনেক ছেলেমেয়েরা দেশে এমনকি বিদেশে খুব ভালো বিভিন্ন স্কুলগুলোতে এখন স্কেটিং এর কোর্স চাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন দেশের বাহিরে গেলে এটা ভালো একটা সুযোগ। আমাদের বাংলাদেশি ছেলে আছেন হোসেন নামে, সে আছে ওমানে। তারপর আমাদের এই ক্লাবের দুইটা মেয়ে হনুফা, নুসরাত জাহান রৌদসী, ওরা আছে আমেরিকাতে, ওখানে ওরা খেলতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা কেরিয়ার যদি সে ওইভাবে শিখতে পারে। হ্যাঁ, অবশ্যই কেরিয়ার আছে, এবং এটা আসলে আপনার শারীরিক কেরিয়ার তো একটা আছে, আমার মানসিক এবং শারীরিক একটা কষ্টের যে ব্যায়াম বলে আমরা করি, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে করি, যেটা এটার থেকে আপনার বেটার একদম অপশন। এটা আপনার শারীরিক বিকাশ, মেধা অনেক ভালো রাখে এটা। হ্যাঁ, আমার বাবা মা আমার সময় দিয়েছে খেলা শিখতে, মানে এটা বলছে যে তুমি চালা যাও, তোমার সামনে পিছে আমি আছি, আমার আব্বু আম্মু দুজনেই আছে। হ্যাঁ, অবশ্যই আছে, এতে অবশ্যই এটা বলছে। যেমন আরো অনেক মানুষ যেমন তারা এখন ন্যাশনালে খেলে, মানে আমাদের স্যার যারা বড় ভাই যারা আছে এরা সবাই অনেক দূর দূর পর্যন্ত খেলে যেতেছে। হ্যাঁ, ইনশাল্লাহ একদিন আল্লাহ যদি চায় তাহলে যাওয়ার ইচ্ছা আছে, সবারই আছে যাওয়ার ইচ্ছা। আল্লাহ যদি চায় তাহলে হতে পারে। এর জন্য তো তোমার ভালো করতে হবে। হ্যাঁ, আরো ভালো করতে হবে, যেটা আমি 4-5 মাসে ভালোই শিখছি, আরো শিখতে হবে। আমি চাই যেমন আমি শিখে গেছি এখান থেকে, আমি আরো দূরে যেয়ে আমি আরো কয়েকজনে শিখাই, তারপর ওনারা আবার আরো কয়েকজন শেখায়। আমি চাই স্কেটিং যাতে আরো মানে প্রচার হয়, যাতে আরো বহু জায়গায় যায়। তারা তো প্রফেশনাল না হয়ে চালায় না। যেমন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যেটা হলো আমরা যে প্রথম আমরা চালাই মনে নর্মাল, তারপর আমরা আস্তে আস্তে যে না পারি তাহলে তো আমরা গ্রামে স্কেটিং আর কিনবো না। তোমরা এক একজনে 12,000 টাকা দেবে, 21,000 টাকা দেবে, অক্সিলো মডিফাই করে, আর অনেক বন্টের চাকা লাগায়, 70,000 টাকা স্কেটিং পেন, এগুলো পিনতে তো মানে তারা এলাকা প্র্যাকটিস করে প্রফেশনালি, তারপর নামে। এর আগে তো তারা নামে না। হ্যাঁ, তারা প্রফেশনালি করে না, প্রফেশনাল না জানলে তো তারা এগুলো পারবে না। তোমার নাম? বাবরু ইজান। তোমার নাম? জাইরিয়া। আমি অনেক দিন ধরে শিখতেছি। তুমি শিখে কি করতে চাও, কি হতে চাও? শিখে আমি দেশের বাইরে যেতে চাই। শিখে আমি দেশের বাইরে যেতে চাই। 5 দিন যাবো। তুমি পারো চালাতে? জারিয়া, তুমি কতদিন যাবো শিখতেছো? 5 দিন। তুমি 5 দিনে চালাতে পারো? আমি দেখলাম যে তুমি চালাতে। আচ্ছা, তুমি কখন এটা চালাতে গিয়ে পড়ে গেছো? ব্যথা পাইছিলা? আমি আসলে ওকে শহরের বাচ্চা তো ঘরের ভিতরে থাকে, বাসার ভিতরে থাকে, এর জন্য যাতে একটু খোলা আকাশ, একটু ফ্রেশ মনটা, আর ও ইচ্ছা হয়েছে যে একটু শিখবে, সেই কারণে আর ওকে দাও। ভালো কিছু করলে হ্যাঁ সেই ভবিষ্যৎ ভেবেই আমি ওকে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই যদি ভালো কিছু করতে পারে অবশ্যই। ওইটা দেখে আমি ভয় পাইছি যে রাস্তাঘাটে যেভাবে চালায়, তারপরেও ভাবলাম যে না, এখানে এইটুকুর ভিতরেই থাকবে, পরে যদি সেমিনার বা বিভিন্ন জায়গায় যদি যায় প্রতিযোগিতা বা সেই জায়গায় দিব, কিন্তু আমি বাইরে রাস্তাঘাটে ওভাবে বেপরোয়াভাবে আমি দিতে চাচ্ছি না বাচ্চাকে। যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ঠিক মতো হয়। এখনকার বাচ্চারা তো বাসার মধ্যেই ম্যাক্সিমাম সময়ে আটকা থাকে, স্কুল আর বাসা ছাড়া আর কোনো অ্যাক্টিভিটিস হয় না। স্কুলগুলোতেও বড় বড় সেরকম মাঠ থাকে না, তো এই জন্যই আর কি স্কেটিং এ দেওয়া, যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ঠিক মতো হয়। না, সেফগার্ড থাকে, তো সেফগার্ড থাকে, আর একটু একটু তো ব্যথা মাঠে খেলতে গেলেও বাচ্চারা পাবে, তাই না? আচ্ছা, সেটা সেফটি মেনে যদি রাস্তায় চলে তাহলে তো আর ভয়ের কিছু নাই। হ্যাঁ, আর বাচ্চাদের সাথে সবসময় ওরা একা থাকবে কেন? হ্যাঁ, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত অবশ্যই গার্জিয়ানকেও থাকবে সাথে, ঠিক আছে? আর যখন নিজেরা বড় হয়ে যাবে তখন তো নিজেদের সেলফ প্রোটেকশনেই তো গাড়ি অ্যাভয়েড করেই আমাকে স্কেটিং করতে হবে। স্কেটিং তো আমি রাস্তার মাঝখান দিয়ে করব না, স্কেটিং আমাকে ফুটপাথ দিয়েই করতে হবে। হ্যাঁ, না, এভাবে তো স্কেটিং করার নিয়ম না। স্কেটিং তো আর আমি এটা যদি কোনো ক্লাবের মাধ্যমে শেখা যায় তাহলে তারা প্রপার ওয়েতে শিখতে পারে কিভাবে করতে হবে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারেস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার,
আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে হে ও মনরে, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছে ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছে ডায়েরি। দলিল দেখার আই দিবে টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান পেছেন্ডার, দুতু জানে পার হইয়া যা, টিকিট কাটায় আছে যাহার, টিকিট কাটায় আছে যা। মনরে হে ও মনরে, পাড়ার পারে আছো যারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পাড়ার পারে আছো যারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে করলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিন, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আমার বাড়ি হলো শেরপুর, নাম বাউল হাস। আমি ছোট সন্তানে গান গাই। এখন আমার বয়স হয়ে গেছে, আমি এখন রাস্তায় নামছি এই জন্যে, যদি কোনো মহৎ লোকের সঙ্গে আমার দেখা হয়, তাই না, আমার গানগুলি যদি এই বাংলাদেশে 2-4টা গান যদি থাকে, আমি নিজেও কিছু গান লিখছি, এর জন্যই আমি ঢাকা এই ফকির সাজ্জা দাঁড়ে দাঁড়ে গান করতেছি। আচ্ছা, আপনি জীবিকা কিভাবে আসে? আমার জীবিকা আমার বাড়ির সংসার যে আছে আমার ছেলে চালা, তাই না, আর আমি ঢাকা আসছি, আমারটাই আমি চালাই। এখন মনে করেন যে এটা আল্লাহর ইচ্ছা, তাই না, আল্লাহ নিলে নিতেও পারে, এই আল্লাহ ভরসা করে আমি চলছি। আচ্ছা, আমি একটু আগে দেখলাম আপনি এখান থেকে টাকাও নিয়েছেন, মানে এটা কিভাবে নিয়েছেন? এটা গান শুনে সন্তুষ্ট হয়ে আমাকে টাকা দেয়, এইভাবে চলতেছে? হ্যাঁ, এইভাবে আমি চলতেছি। কতদিন যাবত ঢাকায় রাস্তা? আমি 2 মাস পাইছি, অনেকের সন্ধানী পাইছি, আমার নাম্বার টাম্বার দিছে, যোগাযোগ রাখে। যোগাযোগ করছেন? হ্যাঁ, যোগাযোগ করি, তারা মাঝে মধ্যে গান নেয়, যদি কোনো সন্ধান পাই তারপরে গানগুলি গাবো। আর ওরা গান এমনি ভিডিও করে, যে একটা গান নিলাম দেখি, আমরা ইউটিউবে ছাড়ি, ফেসবুকে ছাড়ি, তারপরে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করবো, তাই না, দেখা যাক আপনারা নিয়ে কি করা যায়। এখন ঢাকা মহাখালী থাকি। মহাখালী বাসা নিয়ে থাকেন? হ্যাঁ, বাসা নিয়ে থাকি। বাসার খরচে যে এমনি ঘুরি, এমনি আমি পাবলিকে পকেট তো নিয়ে আসি। আমার বয়স তো মনে করেন 60-62 হবেই না, আমি তো জীবিত হই না, আমি কোনো কিছু দিয়ে যাইলাম ব্যর্থ। হ্যাঁ, এই কারণেই আমি মনে করেন যে সানি দিয়ে একতারা নিয়ে নামছি।